ফেব্রুয়ারির নির্বাচন উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা দরকার বললেন প্রধান উপদেষ্টা। জুলাইয়ে তারা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। শুধু ইসি নয়, সুষ্ঠু নির্বাচনের দায় রাজনৈতিক দলগুলোরও, সংলাপে বললেন সিইসি। আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য। লটারির মাধ্যমে ডিসিএসপির বদলি চায় জামাত। ব্যর্থ রাষ্ট্র হতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বললেন ফখরুল। বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান। আমার অনুরোধ থাকলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। লড়াই করেছি এবং সে লড়াইতে করেছি গণতন্ত্রের জন্য। বিজয় দিবস উদযাপন নিয়ে নাশকতার কোনো শঙ্কা নেই। এবারের অনুষ্ঠান আগের চেয়ে আরো ভালো হবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রে উষ্ণ অভ্যর্থনায় সৌদি যুবরাজ। $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি সালমানের। রিয়াদকে গুরুত্বপূর্ণ মিত্র ঘোষণা ট্রাম্পের। এবং মিরপুর টেস্টে টস জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। প্রথম বাংলাদেশ হিসেবে মুশফিকের ১০০তম টেস্টের মাইল ফলক। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি নাফিসা হক। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর নির্বাচন করতে সেনাবাহিনীর সহযোগিতা দরকার বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ কোর্স 2025 গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এরই মধ্যে চূড়ান্ত হয়ে গেছে ফেব্রুয়ারির প্রথম দিকে হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। কেটে গেছে গণভোট আর পিআর সংক্রান্ত জটিলতাও। রাজনৈতিক দলগুলো ব্যস্ত ভোটের পরিকল্পনা ও বাস্তবায়নে। প্রার্থীরা নেমেছে প্রচারণায়। সব মিলিয়ে দ্রুত গতিতে ছুটছে বাংলাদেশের নির্বাচনের ট্রেন। দীর্ঘদিন ভোট দিতে না পারায় নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আছে সাধারণ মানুষের মাঝে। প্রধান উপদেষ্টা মনে করেন, ফেব্রুয়ারিতে উৎসব মুখর ভোট করতে হলে দরকার সশস্ত্র বাহিনীর সহযোগিতা। These are not just Bangladeshi aspirations. This is global aspiration. Human aspirations. To make it happen. I hope we have absorbed that while we are going through this process. বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা ছাত্র জনতার গণ অভ্যুত্থান, যেখানে পুলিশের গুলিতে শহীদ হন সহস্রাধিক মানুষ। জনরোষে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলছেন, জুলাই বিপ্লবের সময় সঠিক সিদ্ধান্ত নিয়েছিল সশস্ত্র বাহিনী। I'm confident that you are planning at the staff college period of intellectual growth and professional development. And of course, many souls that you have to roll into play in the situation that we have gone through. Dear force participants, like many other nations, our country faces numerous challenges, both internally and externally. As officers of the armed forces, we are to dedicate to these challenges, going beyond to traditional security challenges. The modern conflict scenario is further complicated by technological advancements. দুপুরে মিরপুর সেনানিবাসের স্টাফ কলেজ অডিটোরিয়ামে কোর্স 2025-এর গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। কোর্স সম্পন্ন করা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের তরুণ সামরিক কর্মকর্তাদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা। কোর্স সম্পন্নকারী কর্মকর্তাদের জানান, অর্জিত জ্ঞান পেশাগত জীবনে কাজে লাগিয়ে দেশের যে কোনো সংকটে ভূমিকা রাখতে পারবেন তারা। আমি মনে করি 1 বছর আগে আমি যে স্টেটে ছিলাম, এই কোর্স শেষ হওয়ার পরে আমি অনেক সমৃদ্ধ এবং আমি আরো মোর কনফিডেন্ট টু
টু মেক এ ডিসিশন মোর কনফিডেন্টলি। ভূ রাজনৈতিক পরিবর্তন এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে তার সেই উদ্ভূত পরিস্থিতির সাথে যেন আমরা মোকাবেলা করতে পারি, সেজন্য প্রতি বছরই আমাদের নতুন নতুন সংযোজন হয়ে থাকে। আমাদের যে ব্রাদারহুড তৈরি হয়েছে, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব, আমরা যখন কোনো বিপদে পড়বো অবশ্যই সবার আগে আমাদের সেই ভাই আমাদের হাত বাড়িয়ে দিবে। এবারের কোর্সে বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24 দেশের 311 জন তরুণ সামরিক কর্মকর্তা অংশ নেন। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলোকেও জাতির কাছে দায়বদ্ধতা তাদের রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আরও বলেছেন, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কমিশনের প্রত্যাশা, সব রাজনৈতিক দল নির্বাচনী আচরণবিধি পরিপালনে তাদের প্রতিশ্রুতি বজায় রাখবে। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের ৪র্থ দিনে তিনি এসব কথা বলেন। সকালে জামাত ইসলামী, এনসিপি সহ মোট 7 দলের সাথে সংলাপে বসে ইসি। আর এ সময় জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলি করতে হবে। সবাই কিন্তু একটা সুন্দর গ্রহণযোগ্য একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন। গণভোটটা আগে হওয়া উচিত। প্রবাসীরা ভোট দেবে সব সিস্টেম বললেন, তাহলে গণভোটে সে কিভাবে ভোট দেবে? প্রত্যেকটি দল নিজস্ব প্রতীকে যাতে নির্বাচন করে সেই বিষয়ে আপনাদের। দর্শক, এই সংলাপের বিষয়ে সবশেষ তথ্য জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, সংলাপের আলোচ্য বিষয় সম্পর্কে আর কি নতুন তথ্য আছে আপনার কাছে জানাবেন? সংলাপে আসলে জামায়াত ইসলামী, এনসিপি এবং সেই সঙ্গে গণসংহতি আন্দোলন এই দলগুলো যুক্ত হয়েছিলেন, বিএনডিএম তারাও আসলে যুক্ত হয়েছিলেন। তো এক এক দলের আসলে এক এক ধরনের চাওয়া। এনসিপির পক্ষ থেকে আসলে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে গণভোটের বিষয়ে কোনো স্পষ্ট ধারণা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত দেয়নি। তো সেই ধারণাটি যেন সকলের মধ্যে থাকে, কারণ গণভোটটি কীভাবে হবে সাধারণ মানুষ বুঝতে পারবে কিনা সেটি নিয়ে আসলে তাদের এক ধরনের প্রশ্ন রয়েছে। এছাড়াও তারা আরেকটি বিষয়ে প্রশ্ন তুলছেন, সেটি হচ্ছে প্রবাসী ভোটাররা যে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশনের জন্য একই সঙ্গে পাসপোর্ট এবং এনআইডি দুটোই চাওয়া হচ্ছে। তো এনসিপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কেবলমাত্র পাসপোর্ট অথবা এনআইডি যে কোনো একটি দিয়েই আসলে এই রেজিস্ট্রেশন করবার যে ব্যবস্থা সেটি আসলে করা প্রয়োজন ছিল, তাহলে বিষয়টি কিছুটা সহজতর হতো। তো সেটি না করায় তারা আসলে কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন বা সেই ব্যবস্থা করবার জন্য তারা আসলে দাবি জানিয়েছেন। আর জোনায়েদ সাকি, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক, তিনি আসলে যে কথাটি বলেছেন সেটি হচ্ছে গণভোটের জন্য বুথটা যেন আলাদা করা হয়, অর্থাৎ একই বুথে গণভোট এবং যে জাতীয় নির্বাচনের ভোট সেটি যেন দিতে না যান ভোটাররা। আলাদা করা হলে সেটি গণভোটটা আসলে কি বা তারা সঠিক জায়গায় টিকচিহ্ন দিচ্ছেন কিনা বা কোন পদ্ধতিতে দেওয়া হবে সেটি আসলে ভোটাররা বুঝতে পারবেন। সেটির কারণেই আসলে তার এই চাওয়া। আর আপনি জানেন যে প্রধান নির্বাচন কমিশনার তিনি সকালেই আসলে যে কথাটি বলেছেন যে আচরণবিধি যেন সকল রাজনৈতিক দল মানে, সেটির জন্যই আসলে তারা মূলত এই যে সংলাপ সেটি তারা করছেন। এবং এই সংলাপ আগে কেন করা হয়নি সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো অনেকবার প্রশ্ন তোলায় তিনি কিন্তু বারবারই বলেছেন যে ঐকমত্য কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলো আলোচনা করেছে এবং সেই আলোচনার প্রেক্ষিতেই আসলে তারা আচরণবিধি এবং আরপিও তৈরি করেছে। আর সে কারণেই ওখানে যেহেতু আলোচনা চলছিল তাই তারা এখানে নতুন করে আলোচনা করেনি, আর কারণেই আসলে এই যে সংলাপটি সেটি আসলে করতে দেরি হলো। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অন্তরা, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম আজ থেকে শুরু হচ্ছে। পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করার মাধ্যমে আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন প্রবাসীরা। এবারই প্রথম আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট চালু করল কমিশন। ইসি জানিয়েছে বিশ্বের 143টি দেশে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী ভোটাররা দেশের অবস্থান অনুযায়ী আগামী 23 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। এই প্রক্রিয়ায় পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা অঞ্চলের দেশে চলবে 19 নভেম্বর থেকে 23 নভেম্বর। উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশে নিবন্ধন চলবে 24 থেকে 28 নভেম্বর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে না চাইলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। দুপুরে রাজধানীর একটি হোটেলে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
কোনো একটি মহল অত্যন্ত সচেতনতার সাথে ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর মাঝে বিভক্তি সৃষ্টি করছে কিনা সেটি খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন তিনি। শেখ হাসিনার রায়ের দিন সহিংসতা রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কিনা সেই প্রশ্নও তুলেছেন মির্জা ফখরুল। বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। উপস্থাপন করেছে আমরা যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করি, লড়াই করি, আমরা যারা প্রাণ দিয়েছি, আমাদের ছেলেরা, আজকে কোন একটা মহল অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত দ্রুততার সঙ্গে, চালাকির সঙ্গে সেটাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে কিনা। বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। বাস্তবে এখন যেটা আধা নৈরাজ্য চলছে, কোথাও দেশে কোনো সরকার আছে বলে বোঝা যাচ্ছে না। ওসি সায়েদ, এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ আশুলিয়া থানার সামনে 6 জনকে গুলি করে হত্যার পর পেট্রোল ঢেলে মরদেহ পুড়িয়ে দেয়। বুধবার ট্রাইব্যুনালের রাজসাক্ষী হিসেবে জবানবন্দিতে একথা জানিয়েছেন এএসআই শেখ আফজালুল হক। আর এ সময় জুলাই গণ অভ্যুত্থানে 24-এর 5 আগস্ট আশুলিয়ায় পুড়িয়ে ফেলা শহীদদের জন্য কিছু করতে না পারায় ক্ষমা চেয়েছেন তিনি। এদিন আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন আফজালুল। জবানবন্দিতে গত বছরের 5 আগস্ট ঘটে যাওয়া ঘটনার পুরো বর্ণনা তুলে ধরেন এই রাজসাক্ষী আফজালুল। এই আফজালুল হক এই মামলার 12 নম্বর সাক্ষী, এই আসামি, এবং 23 নম্বর সাক্ষী, রাজসাক্ষী হিসাবে 23 নম্বর সাক্ষী। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা, অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। বিজয় দিবসে এবারও হচ্ছে না জাতীয় প্যারেড, তবে উদযাপনে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বিজয় দিবসে প্রতিবার যেসব আনুষ্ঠানিকতা থাকে এবারও সেগুলোই থাকছে, আগের চেয়ে অনেক বেশি হবে কর্মসূচিও। প্রশ্নের জবাবে বলেছেন, শেখ হাসিনার রায়ের পরে কোনো অস্থিরতা তৈরি হয়নি, আর গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া ডিবি পরিচয়ে গভীর রাতে সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার বিষয়টি তার জানা নেই। বলেছেন, তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন। বিজয় দিবসেও কোন রকমের অস্থিরতার কোনো সম্ভাবনা নাই, কোন কর্মসূচিও কোনো ধরনের পরিবর্তন নেই। সব কর্মসূচি আগে যেভাবে হয়েছে এখনো একইভাবে হবে, বরঞ্চ আগের থেকে আরো বেশি হবে। শুধু গতবারও আমাদের প্যারেড হয় নাই, এবারও আমাদের প্যারেডটা হচ্ছে। এবারে জানিয়ে দেব জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। কুমিল্লায় 9টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর 3টি আসনে দেখা দিয়েছে প্রতিহিংসা। সমর্থকদের মাঝে চলছে চরম উত্তেজনা। নিজেদের পছন্দের প্রার্থীর নামে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে অনড় রয়েছেন সমর্থকরা। তবে অন্যদিকে গণসংযোগে পুরো জেলা চষে বেড়াচ্ছেন জামাতের প্রার্থীরা। কুমিল্লা থেকে এইচ.এম. মহিউদ্দিনের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। কুমিল্লার 11টি সংসদীয় আসনে বিএনপির প্রাথমিক যাচাই বাছাইয়ে 9টি আসনের প্রার্থিতা ঘোষণা করার পর পরিস্থিতি স্বাভাবিক হলেও 3টি আসনে দেখা দিয়েছে দ্বন্দ্ব আর বিশৃঙ্খলা। নিজেদের পছন্দের প্রার্থীর নাম ঘোষণা না করায় কুমিল্লা 6, 9 ও 10 আসনে বিশৃঙ্খলা করছে সমর্থকরা। প্রতিদিন কোনো না কোনো কর্মসূচি দিয়ে প্রতিবাদ করে যাচ্ছেন। এই সুযোগ কাজে লাগিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কৌশলে ভোটারদের মন জয় করছেন জামায়াতের প্রার্থীরা। কুমিল্লা সদরের বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মনিরুল হক চৌধুরী। তবে এই আসনে অপর হেভিওয়েট বিএনপির প্রার্থী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন ও সাবেক মেয়র মনিরুল হক সাক্কু। বর্তমানে মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দেয়ায় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু তাকে সমর্থন দিলেও হাজী ইয়াসিন সমর্থন দিচ্ছেন না, ফলে মাঠে চলছে বিশৃঙ্খলা। সারা
দিন মিথ্যা কথা। সুতরাং ইয়াসিন শাহ নিজের সামলান। মনোনয়ন পাওয়ার পর মনিরুল হক চৌধুরী সদর দক্ষিণ ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই বিষয়ে হাজী ইয়াসিন মুঠোফোনে বলেন, দলের মনোনয়ন এখনো চূড়ান্ত নয়, শেষ পর্যন্ত চেষ্টা করে যাবেন তিনি। এই মনোনয়নটা এটাই ফাইনাল মনোনয়ন না, এটা তো দল থেকেই বলা হয়েছে ঘোষণাতে। কুমিল্লা সদরের বিএনপির এই ত্রিমুখী অন্তকোন্দলের নিরসন না হলে আশঙ্কা করা হচ্ছে এই আসনটি বিএনপির হাত থেকে চলে যেতে পারে জামায়াতের হাতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মালয়েশিয়ায় কর্মী প্রেরণ প্রক্রিয়ায় আরোপিত 10টি অবাস্তব ও সিন্ডিকেট নির্ভর শর্ত অবিলম্বে প্রত্যাহার সহ একগুচ্ছ দাবি জানিয়েছে বায়রার সম্মিলিত সমন্বয় ফ্রন্ট। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব দাবি জানান বায়রার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা NAH সেলিম। বলেছেন, মালয়েশিয়ার শ্রম বাজারে সিন্ডিকেটের অনিয়ম, দুর্নীতি ও অতিরিক্ত অভিবাসন ব্যয়ের বিষয়টি বহুদিনের সমস্যা। এ বিষয়ে সরকারের উপদেষ্টার কাছে লিখিত সুপারিশ দেওয়া হয়েছে। বৈধ সব রিক্রুটিং এজেন্সির জন্য শ্রমবাজার উন্মুক্ত করতে পেশাদার কূটনৈতিক উদ্যোগ নেয়ারও আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। 10,000-এরও বেশি ভিসা নষ্ট হচ্ছে, একক ভিসা যেগুলি এই 1 থেকে 24 যেটা উল্লেখ করলেন, যদি এটাকে না ছাড়ে বিএমইটি 10,000 যাত্রীর যাওয়া অনিশ্চিত হয়ে যাবে। আপনারা জানেন 10,000 যাত্রী এদের টাকা পয়সা লেনদেন হয়ে গেছে বিভিন্ন হাত দিয়ে, এদের কি ভবিষ্যৎ হবে? ফখরুল সাহেবের বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নয়, আই রিপিট, বিন্দু পরিমাণ সম্পৃক্ততা নয়, হি ইজ ক্লিন অ্যাবসলিউটলি। নিয়ম নীতির বেড়াজালে ভালো কোম্পানিগুলো শেয়ার বাজারে আসতে চায় না, আর তাই শেয়ার বাজারে ভালো কোম্পানি আনতে সংস্কার করতে হবে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে, এমন মন্তব্য করেছেন ডিএসসি এর চেয়ারম্যান মমিনুল ইসলাম। বুধবার সকালে নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাল্টিপারপাস হলে বিসেকের আপিওর রুলস 2025 শীর্ষক আলোচনা সভায় একথা জানিয়েছেন তিনি। ব্যাংকিং খাতে অনিশ্চয়তা, আপিও মার্কেট ডেভেলপার না হওয়া সহ ঘন ঘন নিয়ম পরিবর্তন না করার দাবি জানান বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ পাবলিকলি লিস্টেড কোম্পানি। এবার আন্তর্জাতিক সংবাদ। নজিরবিহীন আতিথেয়তায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে বরণ করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বহুল আলোচিত এই বৈঠকে স্থান পেয়েছে প্রতিরক্ষা চুক্তি, খাশোগি হত্যাকাণ্ড এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের মতো গুরুত্বপূর্ণ সব বিষয়। দিন শেষে সৌদিকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত মিত্র হিসেবে বিশেষ মর্যাদা দেন ট্রাম্প। জমকালো আয়োজনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে মঙ্গলবার হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ সামরিক বিমান মহড়ার মধ্য দিয়ে তাকে এই সম্মান জানানো হয়। এই সফরের লক্ষ্য সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের পর ভাবমূর্তি পুনরুদ্ধার এবং ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করা। ওভাল অফিসের বৈঠকে মার্কিন গোয়েন্দা তথ্য নাকচ করে ট্রাম্প দাবি করেন সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুবরাজের কোনো ভূমিকা ছিল না। একই সাথে সৌদির কাছে F-35 যুদ্ধ বিমান বিক্রি সহ একটি প্রতিরক্ষা চুক্তিরও ঘোষণা দেন তিনি। আব্রাহাম অ্যাকর্ডস নিয়ে ট্রাম্প ইতিবাচক আলোচনার কথা জানালেও যুবরাজ স্পষ্ট করেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগে দ্বিরাষ্ট্র সমাধান চায় রিয়াদ। সৌদি আরবে মার্কিন বিনিয়োগের $600 বিলিয়ন থেকে বাড়িয়ে $1 ট্রিলিয়ন উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছেন যুবরাজ। দিনের শেষে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাটো বহির্ভূত মিত্র হিসেবে মনোনীত করেন ট্রাম্প। সেই সাথে দেন দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রায় সর্বসম্মতিক্রমে পাশ হলো যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের নথি প্রকাশের বিল। প্রতিনিধি পরিষদে অনুমোদনের পর সিনেটেও ভোটাভুটি ছাড়াই এটি পাশ হয়, আর এর মধ্য দিয়ে প্রকাশ্যে আসবে অ্যাপস্টাইনের সব গোপন নথি। কয়েক মাসের বিরোধিতা শেষে অবশেষে পিছু হটলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার মত পরিবর্তনের পরই মার্কিন প্রতিনিধি পরিষদে 427 বিপুল ভোটে পাশ হলো জেফ্রি এপস্টিন ফাইল প্রকাশের বিল। নিজ দলের সমর্থকদের চাপ এবং এপস্টিন কেলেঙ্কারিতে ক্ষতিগ্রস্তদের লাগাতার দাবির মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। এই কেলেঙ্কারি নিয়ে তথ্য গোপনের অভিযোগ আগে থেকেই ছিল ট্রাম্পের বিরুদ্ধে। প্রতিনিধি পরিষদে বিলটি পাশ হওয়ার পরপরই মার্কিন সিনেটেও কোনো আনুষ্ঠানিক ভোটাভুটি ছাড়াই এক বিরল প্রক্রিয়ায় এটি অনুমোদন করা হয়। সিনেটে ডেমোক্রেট নেতা চাক শুমার বলেন, স্বচ্ছতার জন্য জনগণের তীব্র চাপের মুখে এই পদক্ষেপ নিয়েছে কংগ্রেস। এটি ডেমোক্রেট বনাম রিপাবলিকান বা কংগ্রেস বনাম প্রেসিডেন্টের লড়াই নয়, এটি মার্কিনীদের সেই স্বচ্ছতা দেওয়ার লড়াই যা তারা আকুলভাবে চাইছে। কংগ্রেসের এই পদক্ষেপ এপস্টিনের নির্যাতনের শিকার নারীদের জন্য একটি বড় বিজয়। বিলটি আইনে পরিণত হলে 30 দিনের মধ্যে এপস্টিন সম্পর্কিত বিচার বিভাগের সব ফাইল ও যোগাযোগ প্রকাশ্যে আনতে হবে। শুধুমাত্র ভুক্তভোগীর তথ্য বা চলমান তদন্তের বিষয় ছাড়া রাজনৈতিক সংবেদনশীলতা বা সম্মানহানির আশঙ্কায় কোনো তথ্য গোপন রাখা যাবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে জানিয়ে দেব খেলার খবর। মিরপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। আর শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 213 রান। টস জিতে ব্যাট করতে নেমে ভালোই শুরু পায় বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং মাহমুদুল জয়, দুজন মিলে যোগ করেন 52। এরপর মেসব্রেইনের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সালমান, আর এরপর দ্রুতই সাজঘরের পথ ধরেন জয়ও। অধিনায়ক নাজমুল শান্ত ব্যাট হাতে এবারে ব্যর্থ, তবে এক প্রান্ত আগলে রেখে 50 তুলে নিয়েছে মোমিনুল হক। তার পাশাপাশি অর্ধশতকের দেখা পান মুশফিকও। এই ম্যাচ দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে 100তম ম্যাচ খেলার গৌরব অর্জন করল মিস্টার ডিপেন্ডেবল একজন মুশফিকুর রহিম, যার ক্রিকেট যাত্রা শুরু বিকেএসপিতে। টেস্ট ক্যাপ পরার 20 বছরের মাথায় 100তম টেস্ট খেলছেন মিস্টার ডিপেন্ডেবল। বাংলাদেশের মতো দেশ যেখানে যারা বছরে টেস্ট খেলে হয়তো হাতে গোনা কয়েকটা, ঠিক সেখানে মুশফিকের 100তম টেস্টে মাঠে নামাটা সত্যি বড় অর্জন বলছেন সাবেক দুই গ্রেট ক্রিকেটার আকরাম খান এবং মোহাম্মদ রফিক। 2005 সাল লর্ডসে অভিষেক সাদা পোশাকে। সেই ম্যাচে অধিনায়ক হাবিবুল বাশার সুমন টেস্ট ক্যাপ যখন পরিয়ে দিলেন, তখন ইংল্যান্ডের ক্রিকেটাররাও অভিনন্দন জানিয়েছিলেন মুশফিকুর রহিমকে। 20 বছর পর হোম অফ ক্রিকেট মিরপুরে সেই হাবিবুল বাশারই মুশফিককে ক্যাপ পরালেন, অভিনন্দন জানালেন 100তম টেস্টের জন্য। বিসিবির পক্ষ থেকেও বিশেষ সম্বর্ধনা দেওয়া হলো বাংলাদেশের এই তারকা ক্রিকেটারকে। বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ক্রিকেটাররাও সম্মান জানালেন তাকে। মিরপুর টেস্ট শুরুর পর মুশফিককে নিয়ে স্মৃতিচারণ করলেন আকরাম খান। বললেন, মুশফিক কোটি তরুণের আদর্শ। প্রথম একজন বাংলাদেশের ফরে 100 টেস্ট খেলেছে এবং মুশফিকও, তো এটা পুরো কৃতিত্ব কিন্তু মুশফিককে দিতে চাই, কারণ ওর ডেডিকেশন, ওর ডিসিপ্লিন লাইফ, ওকে মানে শুরু থেকে আমি দেখেছি এবং ও যেভাবে হার্ডওয়ার্ক করে। তো আমার মনে হয় যারা ইয়াং প্লেয়ার আছে ওরা যদি ওকে ফলো করে অনেক কিছু অর্জন করতে পারবে। মুশফিকুর রহিমের এমন অর্জনে রোমাঞ্চিত মোহাম্মদ রফিক জানান, অন্য কোনো দেশ হলে 20 বছরে আরো বেশি টেস্ট খেলতে পারতেন মুশফিক। বিকেএসপি ছোট্ট ছেলে দেখা যায় আমাদের নেটের পাশে বসে থাকতো, তো তখন ওদের ডাক দিয়ে নিয়ে আসতাম যে তুমি আমাদের সাথে কিপিং করো। এইভাবে কিন্তু মুশফিক আজকে দেখেন কোথায় আসছে। তা আলহামদুলিল্লাহ, ওই সবচেয়ে বড় কি যে খুব ভালোভাবে শ্রদ্ধা করে যারা ওর সাথে সিনিয়র ছিল বা জুনিয়র যারা আছে, তাই মনে করি খুব একটা মিশুক ছিল, ওই ভালো। এখন 100তম টেস্টে ব্যাট হাতে কতটা জ্বলে উঠতে পারেন মিস্টার ডিপেন্ডেবল, সেটাই দেখার বিষয়। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।